আমাদের প্রত্যেকটা চিন্তা, প্রত্যেকটা অনুভূতি, প্রত্যেকটা কাজ এই সব কিছুকে কন্ট্রোল করে চলেছে শরীরের ভেতরে থাকা এক অসাধারণ নেটওয়ার্ক। আর এটাই হলো আমাদের স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম। চলুন আজের ভেতরের রহস্যটা একটু জেনে আসা যাক। আচ্ছা, কখনো কি এটা মাথায় এসেছে যে কিভাবে একটা সাধারণ চিন্তা মানে ধরুন কিছু একটা ধরব, এই ভাবনাটা কিভাবে আমাদের মাংসপেশি পর্যন্ত পৌঁছে তাকে কাজ করায়? পুরো ব্যাপারটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং। এর সবচেয়ে সহজ উত্তর হল পুরো খেলাটাই শুরু হয় একটা সিগন্যাল বা সংকেত দিয়ে। আমাদের স্নায়ুতন্ত্র আসলে এই ইলেকট্রিক্যাল আর কেমিক্যাল সিগন্যালের মাধ্যমেই গোটা শরীরটাকে চালায়। তো চলুন শুরু করা যাক আমাদের প্রথম সেকশন দিয়ে, শরীরের এই বৈদ্যুতিক গ্রেড। আচ্ছা, একটা প্রাপ্তবয়স্ক মানুষের ব্রেনে ঠিক কতগুলো নিউরন থাকে কোনো ধারণা আছে? সংখ্যাটা শুনলে অবাক হতে হয়। প্রায় ১০০ বিলিয়ন, মানে ১০,০০০ কোটি। ভাবা যায় এটা আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির মোট তারার সংখ্যার প্রায় সমান। এই যে এত কোষ, এরাই কিন্তু আমাদের সব চিন্তা, অনুভূতি আর কাজকর্মের পেছনের মূল কারিগর। এত বড় একটা সিস্টেমকে কিন্তু মূলত দুটো ভাগে ভাগ করা যায়। একটা হলো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা সিএনএস, যেটা আমাদের মস্তিষ্ক আর স্পাইনাল কর্ড নিয়ে তৈরি। এটাকে বলতে পারেন আমাদের শরীরের কমান্ড সেন্টার। আর দ্বিতীয়টা হলো পেরিফেরাল নার্ভাস সিস্টেম বা পিএনএস। এরা হলো অনেকটা ফিল্ড এজেন্টের মতো, যারা সারা শরীরে ছড়িয়ে থেকে এই কমান্ড সেন্টারের সাথে যোগাযোগ রাখে। এবার কথা বলা যাক সেই নিউরাল সুপারহাইওয়ে নিয়ে, মানে আমাদের স্পাইনাল কর্ড। দেখুন, স্পাইনাল কর্ড কিন্তু শুধু ব্রেইন থেকে তথ্য আনা নেওয়ার একটা রাস্তাই না, এটা নিজে থেকেও কিছু জরুরি সিদ্ধান্ত নিতে পারে। যেমন ধরুন রিফ্লেক্স অ্যাকশন বা প্রতিবর্ত ক্রিয়া। কোনো গরম জিনিসে হাত লাগলে আমরা যে কিছু না ভেবে সাথে সাথে হাতটা সরিয়ে নিই, সেই সিদ্ধান্তটা কিন্তু মস্তিষ্ক পর্যন্ত পৌঁছানোর আগেই স্পাইনাল কর্ড নিয়ে ফেলে। কি দারুণ একটা সেফটি ব্যবস্থা, তাই না? এই স্লাইডটা কিন্তু খুব সুন্দরভাবে পুরো ব্যাপারটা দেখাচ্ছে। প্রথমে আমাদের ত্বকের রিসেপ্টর তাপের মতো কোনো বিপদ টের পায়। সাথে সাথে সেন্সরি নিউরন স্পাইনাল কর্ডে একটা ইমার্জেন্সি সিগন্যাল পাঠায়। স্পাইনাল কর্ড তখন ব্রেইনকে বাইপাস করে সঙ্গে সঙ্গে মোটর নিউরনের মাধ্যমে একটা অর্ডার পাঠিয়ে দেয়। আর সেই অর্ডারে আমাদের মাংসপেশি সংকুচিত হয় আর আমরা হাতটা সরিয়ে ফেলি। আর এই সব কিছু ঘটে যায় চোখের পলকে। বেশ, এবার চলুন একটু জুম ইন করে দেখি এই সিস্টেমের একেবারে মূল একক, মানে মেসেঞ্জার সেল বা নিউরনকে একটু কাছ থেকে দেখা যাক। নিউরন হলো আমাদের ব্রেনের একেবারে বেসিক ইউনিট। এটা একটা স্পেশাল ধরনের কোষ, যার একমাত্র কাজ হলো অন্য নার্ভ সেল, মাসেল বা গ্ল্যান্ড সেলে ইনফরমেশন পাস করা। একটা নিউরনের ভেতরে তথ্যের এই জার্নিটা কিন্তু পুরোপুরি ইলেকট্রিক্যাল। ডেনড্রাইটগুলো অ্যান্টেনার মতো অন্য নিউরন থেকে সিগন্যাল রিসিভ করে। এরপর সেল বডি সেই সব সিগন্যালকে এক জায়গায় করে প্রসেস করে। আর সিগন্যালটা যদি যথেষ্ট পাওয়ারফুল হয়, তাহলেই একটা ইলেকট্রিক কারেন্ট, যাকে বলে অ্যাকশন পোটেনশিয়াল, সেটা অ্যাকশন বেয়ে পরের নিউরনের দিকে ছুটে যায়। এখন আমরা দেখব সেই ম্যাজিক্যাল মুহূর্তটা, সিন্যাপটিক লেপ, মানে যেখানে সিগন্যালটা একটা নিউরন থেকে লাফ দিয়ে আরেকটা নিউরনে চলে যায়। কিন্তু কথা হলো, দুটো নিউরনের মাঝখানে তো একটা ছোট্ট ফাঁকা জায়গা থাকে। তাহলে এই ইলেকট্রিক সিগন্যালটা সেই গ্যাপটা পার হয় কিভাবে? এখানেই তো আসল খেলাটা হয়। দেখুন, ইলেকট্রিক্যাল সিগন্যালটা অ্যাকশনের একদমের শেষ মাথায় এসে হঠাৎ করে একটা কেমিক্যাল সিগন্যালে বদলে যায়। তখন নিউরোট্রান্সমিটার নামে কিছু রাসায়নিক দূত ওই ফাঁকা জায়গা, মানে সিন্যাপসে সরিয়ে পড়ে। এই দুধগুলো পরে নিউরনের দরজায় গিয়ে বলতে পারেন একটা টোকা দেয়, মানে ওর রিসেপ্টরের সাথে জুড়ে যায়। আর যেই না জুড়ে গেল, অমনি সেখানে আবার একটা নতুন ইলেকট্রিক্যাল সিগন্যাল তৈরি হয়ে যায়। ভাবুন একবার, বিদ্যুৎ থেকে রাসায়নিক সংকেত, আবার সেটা থেকে বিদ্যুৎ। কি অবিশ্বাস্য একটা সিস্টেম! নিউরনগুলো কিভাবে নিজেদের মধ্যে কথা বলে সেটা তো বোঝা গেল। চলুন এবার আবার জুম আউট করে আমাদের ব্রেনের কমান্ড সেন্টারে ফেরা যাক। আমাদের মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ মানে সেরিব্রামের প্রধানত 4টা ভাগ বা লোব আছে। ফ্রন্টাল লোব আমাদের বড় বড় চিন্তাভাবনা, প্ল্যানিং আর পার্সোনালিটি কন্ট্রোল করে। প্যারাইটাল লোব আমাদের স্পর্শ বা আমরা কোথায় আছি সেই ধারণা দেয়। টেম্পোরাল লোব শোনা, গন্ধ আর স্মৃতির জন্য খুব জরুরি। আর অক্সিপিটাল লোব,
এর পুরো কাজটাই হলো দেখাশোনা করা, মানে ভিশন। ফ্রন্টাল লোব ঠিক কতটা গুরুত্বপূর্ণ সেটা বোঝার জন্য ফিনিয়াস গেজের গল্পটা খুব বিখ্যাত। অনেকদিন আগে ফিনিয়াস নামে একজন রেলকর্মীর মাথার ফ্রন্টাল লোবের মধ্যে দিয়ে একটা আস্ত লোহার রড ঢুকে যায়। অবাক করা ব্যাপার হলো তিনি বেঁচে গিয়েছিলেন, কিন্তু তার ব্যক্তিত্ব পুরোপুরি বদলে যায়। তার বন্ধুরা বলতে শুরু করে, ফিনিয়াস আর আগের ফিনিয়াস নেই। এই ঘটনাটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে আমাদের ব্যক্তিত্ব আর আচরণের জন্য ফ্রন্টাল লোব কতটা দরকারি। এবার আসি স্মৃতির কথায়। এক্ষেত্রে হিপ্পোক্যাম্পাসের ভূমিকা বুঝতে এইচএম নামের একজন রোগীর ঘটনাটা খুবই গুরুত্বপূর্ণ। মৃগী রোগের চিকিৎসার জন্য সার্জারি করে তার হিপ্পোক্যাম্পাসটা বাদ দেওয়া হয়েছিল। এরপর কি হলো জানেন? তিনি আর কোনো নতুন লং টার্ম মেমোরি তৈরি করতে পারতেন না, যদিও তার পুরনো সব স্মৃতি একদম ঠিকঠাক ছিল। এই ঘটনাটা প্রমাণ করে দেয় যে নতুন স্মৃতি তৈরির ফ্যাক্টরি হলো এই হিপ্পোক্যাম্পাস। আচ্ছা, আমাদের মস্তিষ্কের যে একটা বাম আর ডান দিক আছে, এই দুই হেমিস্ফিয়ার একে অপরের সাথে কথা বলে কিভাবে? কর্পাস ক্যালোসাম নামের একটা মোটা নার্ভ ফাইবারের গোছার মাধ্যমে। এটা আসলে দুই হেমিস্ফিয়ারের মধ্যে একটা ব্রিজের মতো কাজ করে, যার ফলে তারা একসাথে মিলেমিশে কাজ করতে পারে। বেশ, তাহলে পুরো ব্যাপারটা এবার এক জায়গায় আনা যাক। আমরা সিস্টেম থেকে শুরু করে সেলে গিয়েছিলাম, আবার সেল থেকে সিস্টেমে ফিরে এসে এই জটিল ব্যবস্থার একটা পরিষ্কার ছবি দেখতে পেলাম। সুতরাং একদম সহজ কথায় বলতে গেলে, একটা সাধারণ রিফ্লেক্স অ্যাকশন থেকে শুরু করে একটা জটিল স্মৃতি, আমাদের জীবনের সব অভিজ্ঞতাই আসলে এই জটিল নেটওয়ার্কে থাকা কোটি কোটি নিউরনের সিগন্যাল চালাচালির ফল। শেষ করার আগে একটা দারুণ প্রশ্ন রেখে যাই। আমরা এখন জানি যে আমাদের ব্রেইনের নিজেকে বদলানোর আর নতুন করে সংযোগ তৈরি করার এক অবিশ্বাস্য ক্ষমতা আছে, যেটাকে বলে প্লাস্টিসিটি। যদি ব্যাপারটা তাই হয়, তাহলে আমাদের শেখার বা কোনো আঘাত থেকে সেরে ওঠার ক্ষমতার কি আসলে কোনো শেষ আছে? আমাদের মস্তিষ্ক কি যে কোনো কিছু শিখতে আর যে কোনো পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে সক্ষম? ব্যাপারটা নিয়ে একটু ভাবা যেতেই পারে।